আচ্ছা, ভাবা যায় মাত্র কয়েকটা শব্দ ব্যবহার করে কাউকে একেবারে হাড় হিম করা ভয় পাইয়ে দেওয়া সম্ভব? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। 10 লাইনের একটা ছোট্ট গল্প যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভয় তৈরি করার জন্য সবসময় বড়সড় উপন্যাসের দরকার হয় না। চলুন তাহলে গল্পটা এক এক লাইন করে পড়া যাক আর এর রহস্যটা বোঝার চেষ্টা করা যাক। দেখুন, গল্পটা শুরু হচ্ছে খুবই সাধারণ একটা লাইন দিয়ে। আজ রাতে আমি ঘুমাইনি। আপাত দৃষ্টিতে এর মধ্যে তেমন কিছুই নেই, তাই না? কিন্তু খেয়াল করলে বোঝা যাবে একটা চাপা অস্বস্তি কিন্তু তৈরি হচ্ছে। কেন ঘুম আসেনি? কি এমন হতে চলেছে? একটা সাসপেন্স কিন্তু তৈরি হয়ে গেল। আর এরপরই আসছে সময়ের উল্লেখ, রাত ৩টা। এই সময়টাকে অনেকে উইচিং আওয়ার বা অশুভ সময় বলে থাকেন, মানে যখন নাকি অশরীরী জগতের আনাগোনা বেড়ে যায়। লেখক দেখুন কত চালাকির সাথে আমাদের সেই অস্বস্তিটাকে আরও এক ধাপ বাড়িয়ে দিলেন। আর এইখানেই ঘটল প্রথম অস্বাভাবিক ঘটনাটা। আমাদের চেনা পরিচিত নিরাপদ একটা পরিবেশের নিয়ম যেন ভেঙে গেল। দরজা তো নিজে নিজে খুলে যায় না। এই ঘটনাটা আমাদের যুক্তিবোধকে একটা বড় ধাক্কা দেয়, আর ভয়ের অনুভূতিটাকেও আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। ব্যাস, এটাই হলো গল্পের সবচেয়ে বড় টুইস্ট। যা হওয়ার কথা না, যা হওয়া একেবারেই অসম্ভব, ঠিক সেটাই ঘটছে। বাস্তবতার সব নিয়ম যেন এখানে ভেঙে চুরমার। এই একটা লাইন গল্পের মোড়টা একেবারে 180 ডিগ্রি ঘুরিয়ে দিল। গল্পটা শেষ হচ্ছে একটা উত্তরহীন প্রশ্ন দিয়ে। আর এই প্রশ্নটাই কিন্তু গল্পের আসল ভয়। ভেতরের আমি আর বাইরের আমি, এই যে একটা দ্বন্দ্ব, এটা আমাদের নিজেদের অস্তিত্বকেই যেন প্রশ্নের মুখে ফেলে দেয়। তো গল্পটা তো পড়া হলো, কিন্তু এখন আসল প্রশ্নটা হলো লেখক কিভাবে এত কম শব্দে এই ভয় ধরানো পরিবেশটা তৈরি করে ফেললেন। চলুন এবার এর পেছনের কৌশলটা একটু তলিয়ে দেখা যাক। এখানে ভয় তৈরির একটা পরীক্ষিত ফর্মুলা ব্যবহার করা হয়েছে। প্রথমত, আমি ঘুমাইনি বলে গল্পের কথকের একাকিত্বটাকে প্রতিষ্ঠা করা হলো। এরপর রাত ৩টের মতো একটা নির্দিষ্ট সময় বেছে নেওয়া হলো, যা এমনিতেই একটু ভয়ের। আর সব শেষে দরজা খুলে যাওয়ার মতো একটা অব্যাখ্যাত ঘটনা দিয়ে সাধারণ পরিবেশটাকেই অসাধারণ আর ভুতুড়ে করে তোলা হলো। যে কোনো ভালো ভয়ের গল্পেরই একটা টার্নিং পয়েন্ট থাকে, মানে এমন একটা মুহূর্ত যখন গল্পটা আমাদের চেনা বাস্তবতার জগৎ থেকে বেরিয়ে হুট করে অতি প্রাকৃত জগতে পা রাখে। এই গল্পেও ঠিক তেমনই একটা মুহূর্ত আছে। ঠিক এই জায়গাটা আমি দেখলাম, এই দুটো শব্দই আসলে একটা সিগন্যাল। এটা আমাদের প্রস্তুত করে দেয় যে এরপর যা আসতে চলেছে তার স্বাভাবিক কিছু নয়। এখান থেকেই জাগতিক নিয়ম ভাঙার খেলাটা শুরু। এই গল্পের সবচেয়ে ভয়ের দিকটা কি জানেন? কোনো ভূত প্রেত নয়, বরং নিজেরই আরেকটা সংস্করণ বা ডপেলগ্যাঙ্গারের মুখোমুখি হওয়া। এটা এমন এক গভীর মনস্তাত্ত্বিক ভয় যা আমাদের অস্তিত্বের সংকট তৈরি করে। সোজা কথায়, ডোপেলগ্যাঙ্গার হল নিজেরই ভৌতিক এক প্রতিচ্ছবি। প্রায় সব সংস্কৃতিতেই একে একটা অশুভ লক্ষণ হিসেবে দেখা হয়। মানে নিজের চেহারার অন্য কাউকে দেখার অর্থ হল নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাওয়া। এই গল্পটা ঠিক এই ভয়টাকেই খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে। গল্পের মূল দ্বন্দ্বটা ঠিক এইখানেই, ভেতরে থাকা আমি আর বাইরে দাঁড়ানো আমি। এই যে একটা অসম্ভব ধাঁধা, এটাই মনস্তাত্ত্বিক আতঙ্কের আসল উৎস। কোনটা আসল, কোনটা নকল, এই প্রশ্নের কোনো উত্তর আমাদের জানা নেই। একটা ভালো ভয়ের গল্প শুধু ভয় দেখেই থেমে যায় না, ভয়টাকে পাঠকের মনের মধ্যে গেঁথে দিয়ে যায়। এই গল্পের শেষ লাইনটা ঠিক সেই কাজটাই করেছে। এই যে শেষ প্রশ্নটা, তাহলে বাইরেকে, এটা কিন্তু আর শুধু গল্পের চরিত্রটার প্রশ্ন থাকে না, মুহূর্তের মধ্যে এটা আমাদের সবার মনেও চলে আসে। লেখক এখানে কোনো উত্তর দেননি, বরং ভয় আর অনিশ্চয়তাটা আমাদের হাতেই ছেড়ে দিয়েছেন। আর এটাই কিন্তু অনেক বেশি কার্যকর। আর সবচেয়ে মজার অংশটা হলো এই শেষ লাইনটা, পার্ট 4 চাইলে বলো। এটা যেন গল্পের দেওয়াল ভেঙে আমাদের সঙ্গে সরাসরি কথা বলছে। হঠাৎ করেই গল্পটা আর শুধু একটা গল্প থাকে না, এটা একটা চলমান আর ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা হয়ে ওঠে, আর এতে সাসপেন্সটা আরও বেড়ে যায়। তাহলে এই ছোট্ট গল্পটা থেকে আমরা কি শিখলাম? ভয় তৈরি করতে হলে প্রথমে একটা জমাট পরিবেশ তৈরি করতে হবে, তারপর বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করার মতো একটা মোক্ষম মুহূর্ত আনতে হবে, ডপলগ্যাঙ্গারের মতো গভীর মনস্তাত্ত্বিক ভয়কে কাজে লাগাতে হবে, আর সবশেষে কোনো উত্তর না দিয়ে প্রশ্নটা পাঠকের মনে জিয়ে রাখতে হবে। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য। আচ্ছা, কোনটা বেশি ভয়ের? চোখের সামনে দেখতে পাওয়া কোনো দৈত্য, নাকি এমন কোনো ধাঁধা যার কোনো সমাধান আমাদের কাছে নেই? এই গল্পটা কিন্তু আমাদের সেই ভাবনার মধ্যেই ফেলে দিয়ে যায়।